দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত। আমি শাহানারা আক্তার হ্যাপি, সহকারী শিক্ষক, কালিয়াপাড়া ডাকাতিয়া মাজেদা মজিদ উচ্চ বিদ্যালয় সখীপুর টাঙ্গাইল। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। আমি গত ক্লাসে তোমাদের বিরাম চিহ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র থেকে পঞ্চম অধ্যায় থেকে বাগর্থ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এসো আমরা মূল পাঠে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, শব্দ ও বাক্যের অর্থের আলোচনা হলো কি? বাগর্থ। আজ বলেছিলাম তোমাদের বাগর্থ নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা লক্ষ্য করো, শব্দ ও বাক্যের আলোচনা হলো কি? বাগর্থ। অভিধানে প্রতিটি শব্দের অর্থ থাকে। অভিধানে প্রতিটি শব্দের অর্থ থাকে, কিন্তু সেই অর্থের বাইরে নানা অর্থে শব্দ ব্যবহৃত হয়। অভিধানের শব্দের যে অর্থ থাকে সেটার বাইরেও কিন্তু নানা অর্থে শব্দ ব্যবহৃত হয়। বাগর্থ তত্ত্বে এসব দিক বিস্তারিতভাবে আলোচনা করা হবে। একটু উদাহরণ দেওয়া যায়, উদাহরণ দিয়ে সহজ করে বলা যায়। লক্ষ্য করো, যেমন বাবা। বাবা একটি শব্দ, এর অর্থ হলো আব্বা বা পিতা। বাবার সঙ্গে আরো দুটি অর্থ জড়িয়ে আছে। কি সেটা? যদি বাবা বলি তাহলে আমরা বুঝে নেব বাবা হলো পুরুষ মানুষ, তাই না? পুরুষ। আর হলো কি? পূর্ণবয়স্ক। ঠিক আছে? যদি আমরা বলি সাই বাবা বা সাধু বাবা, তখন কিন্তু এ বাবা পিতা বা আব্বা নয়। এটি কি? অন্য কিছু বোঝাচ্ছে, তাই না? কি বোঝাচ্ছে? হয়তো গুরু, না হয় সজ্জন কোনো শ্রদ্ধেয় ব্যক্তি। ঠিক আছে? যদি শুধু বাবা বলি, বাবা শব্দটি দ্বারা আব্বা এবং পিতাকে বোঝায়। যদি সাই বাবা বা সাধু বাবা বলি, তখন কিন্তু এটা সরাসরি আব্বা বা পিতাকে বোঝায় না, কোনো গুরু বা সজ্জন কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বোঝায়। তাহলে এ থেকে বোঝা যায় শব্দের অর্থের নির্দিষ্ট প্রতিবেশ বা ব্যবহারের কি আছে? ক্ষেত্র আছে। এর বাইরে শব্দের অর্থ নেই। আজ আমি তোমাদের সাথে শব্দের অর্থ সম্পর্কে আলোচনা করব। আজ আমি তোমাদের সাথে শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এসো শুরুতেই আমরা সমশব্দ নিয়ে আলোচনা করি। ঠিক আছে? শুরুতেই আমরা সমশব্দ নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায়। ধ্বনিগত দিক কি? ধ্বনি হলো আমরা যেটা আওয়াজ করছি সেটাকেই কি বলে? ধ্বনি বলে। আওয়াজকৃত যে শব্দ, এটা ধ্বনিগত দিক থেকে একই রকম শোনাবে, কিন্তু অর্থের দিক থেকে কি হবে? ভিন্ন হবে। তখন এসব শব্দকে কি বলে? সমশব্দ বলে। কি বলেছি? দুটি শব্দ ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায়, কিন্তু অর্থের দিক থেকে কি হয়? ভিন্ন হয়ে যায়। এরকম শব্দকে কি বলে? এরকম শব্দকে বলে সমশব্দ। এগুলোকে সমুচ্চারিত শব্দ বলা হয়। যেমন কুল, কয় রস্যকার ল, কুল। কুল হলো কি? বড়ই। বড়ই এটা ফল বিশেষ, তাই না? আর কয় দীর্ঘকার ল, কুল। কুল হলো কি? নদীর পাড় বা কিনার। যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু কুল বলছি। ঠিক আছে? তেমনি দেখো কৃতি, কয় রিকার তয় ঋষিকার কৃতি। কৃতি মানে কি? কাজ। আর কয় রিকার তয় দীর্ঘিকার যখন হবে তখন হবে এখানে কি? সফল। ঠিক আছে? উচ্চারণ আমরা যখন করছি ধ্বনিগত দিক থেকে একই রকম হবে, কিন্তু
অর্থের দিক থেকে তা কি হবে? ভিন্ন হবে। সেটাকে কি বলে? সমশব্দ বা সমোচ্চারিত শব্দ বলে। আচ্ছা, তারপরে আমরা দেখব সমর্থ শব্দ। সমর্থ শব্দ, সমর্থ শব্দের ইংরেজি হলো সিনোনিমস। যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে, যে সকল শব্দ সমান বা একই অর্থ প্রকাশ করে তাকে কি বলে? সমর্থ শব্দ বলে। যেমন জননী, মাতা, প্রসূতি, গর্ভধারিণী। গর্ভধারিণী আমরা যদি এই কটা শব্দ বলি তাহলে কিন্তু তার অর্থ কি? অর্থ একই দাঁড়াবে। অর্থাৎ এমন শব্দ আছে যেগুলোর বানান ও উচ্চারণ আলাদা, কিন্তু অর্থ কি? এক জাতীয়। এই এক জাতীয় শব্দগুলোকে কি বলে? সমর্থ শব্দ বলে। এই সমর্থ শব্দগুলোকে প্রতিশব্দ বলা হয়। তোমাদের এখন কিছু প্রতিশব্দ তোমাদের জন্য নিয়ে এসেছি। লক্ষ্য করো, তোমাদের জন্য কিছু প্রতিশব্দ। প্রথমে আমরা দেখব শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে সমর্থ শব্দ। কপাল, কপালের প্রতিশব্দ ভাল, ললাট। কান, কানের প্রতিশব্দ কর্ণ, শ্রুতিপদ, শ্রবণেন্দ্রিয়। গলা, গলার প্রতিশব্দ কণ্ঠদেশ, কণ্ঠ, গলদেশ, গ্রীবা। অর্থাৎ এগুলো দেখো উচ্চারণ বানান সবই ধ্বনিগত দিক থেকে আলাদা, কিন্তু তার অর্থ কিন্তু একই। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো গাল, কপল, গণ্ডদেশ। চুল, চুলের প্রতিশব্দ অলক, কুন্তল, কেশ। চোখ, চোখের প্রতিশব্দ অক্ষি, আখি, নয়ন, নেত্র, লুচন। নাক, নাকের প্রতিশব্দ ঘ্রাণেন্দ্রিয়, নাসা, নাসিকা। তারপরে দেখো পা, পায়ের প্রতিশব্দ চরণ, পাদ, পদ। তারপরে দেখো পেট, পেটের প্রতিশব্দ উদর, জঠর। তারপরে দেখো বুক, বুকের প্রতিশব্দ উদর, বক্ষ, সিনা। তারপরে দেখো মাথা, মাথার প্রতিশব্দ উত্তমাঙ্গ, মস্তক, মুন্ড, শির। তারপরে দেখো মুখ, মুখের প্রতিশব্দ হলো আনন, বদন। তারপরে দেখো হাত, হাতের প্রতিশব্দ হলো কর, পানি, বাহু, ভুজ, হস্ত। আমরা এখন অঙ্গ প্রত্যঙ্গ বিষয়ে কিছু প্রতিশব্দ দেখে নিলাম। এখন আমরা দেখব প্রাকৃতিক বস্তু বিষয়ে সমর্থ শব্দ বা প্রতিশব্দ। দেখো আকাশ, অম্বর, গগন, নভ, বোম, শূন্য। তারপর দেখো গাছ, গাছের প্রতিশব্দ কি? তরু, দ্রুম, পাদপ, বিটপি, বৃক্ষ। দেখো জল, জলের প্রতিশব্দ নীর, পানীয়, বাড়ি, সলিল। পাহাড়, পাহাড়ের প্রতিশব্দ অচল, অদ্রি, গিরি, পর্বত, বুধর। মেঘ, মেঘের প্রতিশব্দ অম্বুদ, জলদ, জলধর, বারিদ। আমরা বেশ কিছু সমর্থ শব্দ বা প্রতিশব্দ দেখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রতিশব্দগুলো থেকে অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষায় থাকবে। এখন আমরা দেখব বিপরীতার্থক শব্দ। বিপরীতার্থক শব্দ কি? যখন কোনো শব্দ একটি শব্দের বিপরীত অর্থে প্রকাশ করে, অর্থাৎ তার একদম উল্টোটা। বিপরীতার্থক বিপরীত অর্থে প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অপরের বিপরীতার্থক শব্দ বলে। ভাষায় অনেক শব্দ আছে, যেমন লক্ষ্য করো কম, বেশি। একদম উল্টোটা না, কম, বেশি, অল্প, অধিক। কিছু শব্দ বিভিন্ন ভাষিক উপাদান দিয়ে তৈরি হয়েছে। লক্ষ্য করো, যেমন আস্তিক, আস্তিকের বিপরীত শব্দ হলো নাস্তিক। পাপিনী, পাপিনী বিপরীত শব্দ হলো নিষ্পাপা। আমদানি, আমদানি বিপরীত শব্দ হলো রপ্তানি। ঠিক আছে, আরও কিছু বিপরীত শব্দ আমরা এখন দেখব। লক্ষ্য করো,
অতীত, অতীত এর বিপরীত শব্দ হলো বর্তমান। আকাশ, পাতাল, আনন্দ, নিরানন্দ, আলো, আলো আধার, আসল, নকল, উন্নতি, অবনতি, উপকার, অপকার। আরও কিছু দেখব আমরা, লক্ষ্য করো। কাঁচা, পাকা, গ্রহণ, বর্জন, জয়, পরাজয়, নরম, কঠিন, পাপ, পুণ্য, বড়, ছোট, ভালো, মন্দ, রাত, দিন, শত্রু, মিত্র, সকাল, বিকাল, সৎ, অসৎ, সুখ, দুঃখ, কুৎসিত, সুন্দর, ধ্বংস, সৃষ্টি, স্বাধীন, পরাধীন, জিত, হার, হাসি, কান্না। আচ্ছা, আমরা অনেকগুলো বিপরীত শব্দ দেখে নিলাম। এখন আমরা দেখব রূপক। রূপকের ইংরেজি হলো মেটাফোর। তোমরা লক্ষ্য করো, রূপক কাকে বলে, রূপকটা কি? অভিধানে শব্দের একটি অর্থ থাকে। আমরা আগেই জানি অভিধানে প্রতিটি শব্দের অর্থ আছে, কিন্তু এই অর্থের বাইরে কিন্তু কি ব্যবহারের সময় দেখা গেছে ওই অর্থটা ব্যবহার করা হচ্ছে না, তার বাইরে অন্য একটা অর্থ ব্যবহার করা হচ্ছে। যেমন উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন লক্ষ্য করো, পতন। পতন একটি শব্দ, অভিধানের অর্থ কি দেয়া আছে? পড়া, পড়ে যাওয়া, বা উপর থেকে নিচে পড়া, উপর থেকে নিচে পড়া, পড়া, তাই না? পতন। কিন্তু আমরা যখন এরকম করে বলি, 69-এর গণ আন্দোলনে পাকিস্তানি একনায়ক আইয়ুব খানের পতন হয়, তখন এ পতন উপর থেকে নিচে পড়া নয়, তখন এর অর্থ কি? শেষ হওয়া, অর্থাৎ সমাপ্ত হওয়া। ঠিক আছে? 69-এর গণ আন্দোলনে পাকিস্তানি একনায়ক আইয়ুব খানের কি হয়েছে? তার যে শাসনতন্ত্র সেটা শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে, পতন হয়েছে। এ পতন কিন্তু পড়ে যাওয়া নয়, এ পতনটা এখানে কি বোঝাইছে? শেষ হওয়া বোঝাইছে, বোঝানো হয়েছে। আর এভাবে শব্দ যখন অভিধানের অতিরিক্ত অর্থ প্রকাশ করে, ঠিক আছে, এভাবে শব্দ যখন অভিধানের অতিরিক্ত অর্থ প্রকাশ করে, তখন তাকে কি বলে? রূপক বলে। আরেকটা উদাহরণ দিই, লক্ষ্য করো তোমরা। যেমন আমি কান পেতে রই। কান, কান অর্থ আমরা জানি কি? কর্ণ। এখানে কিন্তু এই কর্ণ অর্থে ব্যবহার করা হয়নি, আমি কান পেতে রই। এর অর্থ কি বোঝানো হয়েছে? মনোযোগ বা অভিনিবেশ অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন রবীন্দ্রনাথের একটি গান দেখো তোমরা, লক্ষ্য করো যে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার শোনে, মিলবে কি সত্যে, আমরা সবাই রাজা। আমরা যা খুশি তাই বলি করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের, রাজার ত্রাসের দাসত্বে, নইলে মোদের রাজার শোনে, মিলবে কি সত্যে, আমরা সবাই রাজা। লক্ষ্য করো, এখানে যে কবার রাজা শব্দটি এসেছে আমি লাল কালি দিয়ে চিহ্নিত করেছি। এই গানটিতে রাজা শব্দটি 7 বার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? কিন্তু এখানে যে এই যে রাজা শব্দটি ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু এ রাজা, সম্রাট বা বাদশাহ এরকম কিছু নয়। বাদশাহ, রাজা, সম্রাট এই অর্থে কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। যারা গানটি গাইছে তাদের মনের ইচ্ছাকে বড় করে দেখা হয়েছে। এখানে রাজাকে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। গায়কেরাও তারা স্বাধীন, তারা মনের খুশিতে চলতে চায়। এভাবে কবিতা, গান কিংবা অন্য কোনো রচনায় একই শব্দ বারবার ব্যবহার করা হলে তা কি হয়? রূপক হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? আচ্ছা, এখন আমরা দেখব দ্বিরুক্ত শব্দ। লক্ষ্য করো, দ্বিরুক্ত মানে কি? দ্বিরুক্ত মানে 2 বার উচ্চারণ। দ্বিরুক্ত মানে 2 বার উচ্চারণ। একটি শব্দ যদি একবার উচ্চারণ হয়
তাহলে তার একটা অর্থ প্রকাশ করে। একটি শব্দ যখন একবার উচ্চারণ হয় তখন তার একটি অর্থ প্রকাশ করে, কিন্তু ওই একই শব্দ যখন আমরা পরপর দুবার উচ্চারণ করব তখন সে অর্থটা পরিবর্তিত হয়ে যায়, সে অর্থটা কিন্তু আগের অর্থটা থাকে না। ঠিক আছে, যেমন উদাহরণ দিই, তোমরা তাহলে বুঝতে পারবা। যেমন আমার জ্বর হয়েছে, লক্ষ্য করো, যেমন আমার জ্বর হয়েছে, এখানে কি বোঝানো হয়েছে? তোমরা নিশ্চয়ই যদি বলি যে আমার জ্বর হয়েছে, তাহলে তোমরা ধরে নেবা কি আমার গায়ে জ্বর হয়েছে বা জ্বরে এসেছে, অর্থাৎ জ্বর অর্থ এখানে প্রকাশ পেয়েছে। আর যদি এভাবে বলি যে আমার জ্বর জ্বর লাগছে, যদি এভাবে বলি আমার জ্বর জ্বর লাগছে, বললে কি হবে? তার অর্থটা অন্য হয়ে গেল না? অবশ্যই আগের অর্থটা নেই। কি বুঝাইছে এখানে? জ্বর জ্বর অর্থ ঠিক জ্বর নয়, জ্বরের মতো খারাপ লাগা, তাই না? এখানে কি বোঝানো হয়েছে? যে জ্বর জ্বর লাগছে, অর্থাৎ জ্বর আসেনি, জ্বর আসতে পারে, জ্বরের মতো খারাপ অনুভূত হওয়া। তাহলে একটা শব্দ যদি একবার উচ্চারণ করি তাহলে একরকম অর্থ হয়, ওই শব্দটাকে যদি আমি পরপর দুবার উচ্চারণ করি তার অর্থ কিন্তু কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। নিচে দেখো আরও কিছু উদাহরণ দেওয়া হলো দ্বিরুক্ত শব্দে। দেখো বহুত্ববাচক, গাড়ি গাড়ি, হাড়ি হাড়ি, সাদা সাদা। গাড়ি গাড়ি মানে কি? বহু, অনেক। রাস্তায় গাড়ি আর গাড়ি, অর্থাৎ রাস্তায় দেখা যাচ্ছে না এত গাড়ি, এরকম বহুত্ববাচক বোঝাতে এখানে এগুলো বলা হয়েছে সাদৃশ্যবাচক। লক্ষ্য করো, নিবু নিবু, পুরা পুরা, কাট কাট। নিবু নিবু মানে কি? বাতি নিবু নিবু করছে, এখনো কি নাই, নিবে যায় নাই, এমন বোঝানো হয়েছে। তারপর দেখো সংযোগ, চোখে চোখে, পিঠে পিঠে, হাতে হাতে, অর্থাৎ কি? তাকে চোখে চোখে রাখো, অর্থাৎ তাকে দেখে রাখো, এরকম বোঝানো হয়েছে। তারপর দেখো ক্রিয়ার অসম্পূর্ণতা, অর্থাৎ যে কাজটি শেষ হয়নি সেটাকে কি বলে? ক্রিয়ার অসম্পূর্ণতা। যেমন দেখো যেতে যেতে, বলতে বলতে, যে আমি যেতে যেতে তোমার সাথে কথা বলবো, যেতে যেতে অর্থাৎ কি? যাওয়া শেষ হয়নি, এরকম। প্রকার বোঝাতে, হাসি হাসি, ভালোই ভালোই, যেমন ওর মুখটা হাসি হাসি ভাব, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? প্রকার বোঝাচ্ছে। সম্পর্ক বোঝাতে, গলাগলি, মুখোমুখি, খোলাখুলি, যে ওর সাথে ওর গলাগলি ভাব, অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে? সম্পর্ক বোঝানো হয়েছে, পরস্পরের সাথে তার সম্পর্কটা খুব ভালো, অর্থাৎ গলাগলি ভাব, খুব ভালো একটা ভাব, খুব ভালো একটা সম্পর্ক। তারপরে প্রকর্ষ অর্থে, অর্থাৎ উচ্চস্বর, চেঁচামেচি, ধরাধরি, হাঁকাহাঁকি ইত্যাদি অর্থে। কাপড় চোপড়, জল টল ইত্যাদি মানে অনেক কিছু, তাই না? কাপড় চোপড় অর্থাৎ কাপড়ের সাথে আরও কিছু আছে, জল টল জলের সাথে আরও অনেক কিছু আছে, তাই না? আবেগ বোঝাতে দেখো ধিক ধিক, ছি ছি, হা হা, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? আবেগ বোঝাতে এগুলোর কি? দ্বিরুক্ত শব্দ, অনুকরণ অর্থ, চোর চোর, ঘোরা ঘোরা, এসব। তাহলে আমরা দ্বিরুক্ত শব্দ বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এখন আমরা দেখব পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা কি? পারিভাষিক শব্দ বিশেষ অর্থ বহন করে। পারিভাষিক শব্দটি কি? যার বিশেষ একটা অর্থ বহন করে, এমন শব্দগুলোকে পারিভাষিক শব্দ বলে। জ্ঞান বিজ্ঞান চর্চায় এমন কিছু শব্দ পাই যেগুলোর সঙ্গে আমরা পরিচিত নই, এগুলোর বাংলা সমর্থন শব্দ অনেক সময় পাওয়া যায় না, এগুলোর বাংলা সমর্থন শব্দ অনেক সময় কি না পাওয়া যায় না। এই অবস্থায় তৈরি হয় পারিভাষিক শব্দ। পরিভাষা তৈরি একটি নীতি হচ্ছে কি? উৎস ও লক্ষ্য এর মধ্যে এক এক সম্পর্ক রক্ষা, উৎস এবং লক্ষ্য। ঠিক আছে, তোমরা খুব লক্ষ্য করো, এখান থেকে নৈর্বৃত্তিকে থাকতে পারে। যেমন ইংরেজি ভাষায় বলে এরোপ্লেন, আমরা এর বাংলা পরিভাষা করেছি কি? বিমান।
বিমান এখানে এখানে কি আমরা পরিভাষা করেছি কি এরোপ্লেনের পরিভাষা করেছি বিমান। এখানে এরোপ্লেন হচ্ছে উৎস আর বিমান হচ্ছে কি লক্ষ্য। বুঝতে পেরেছ? এরোপ্লেনটা হলো উৎস আর বিমানটা হলো লক্ষ্য, অর্থাৎ বিমানটাকে আমরা কি করেছি পরিভাষা করেছি। এরোপ্লেনের সঙ্গে বাতাস ও উড়ার সম্পর্ক আছে, কিন্তু বিমানের সঙ্গে এসবের তেমন যোগ নেই, তাই না? পরিভাষা তৈরিতে উৎস ও লক্ষ্যের মধ্যে অর্থগত ঐক্য থাকতেই হবে, এরকম কোনো কথা নেই। এরোপ্লেন বললে আমরা আমাদের সবসময় কি বুঝতে হবে? বিমান বুঝতে হবে। এটি হলো এক এক সম্পর্ক। ঠিক আছে, আমরা কি বলেছি যে পরিভাষা তৈরিতে উৎস ও লক্ষ্যের মধ্যে অর্থগত ঐক্য থাকতেই হবে, এরকম কোনো কথা নেই। এরোপ্লেন বললে আমরা সবসময় কি বুঝবো? বিমান বুঝবো। এটি হলো এক এক সম্পর্ক। সবচেয়ে বড় কথা হলো কি পরিভাষা নির্বাচন করতে হয় লোকজীবনের গভীর থেকে। ঠিক আছে, উদাহরণ দেয়া যাক। দেখো, ইংরেজি ভাষায় আছে ফিশ ল্যান্ডিং সেন্টার, কিন্তু আমাদের মাছেরা কি অবতরণ করে? ল্যান্ডিং মানে গেলেন অবতরণ করা, তাহলে আমাদের মাছেরা কি কখনো অবতরণ করে? অবতরণ করে না। জেলেরা কি করে? জেলেরা মাছ ধরে আড়তে আনে, সেখান থেকেই মাছ কেনা বেচা হয়। আমাদের সবাই আমরা কি বুঝি? আড়ত বুঝো। আমরা সবাই কিন্তু তোমরা সবাই কিন্তু কি বুঝো? আড়ত বুঝো। আমরা আড়ত বুঝি। তাই ফিশ ল্যান্ডিং সেন্টারের বাংলা পরিভাষা হলো কি? মাছের আড়ত। কথা বোঝাতে পেরেছি? তাহলে ফিশ ল্যান্ডিং সেন্টার হলো কি? মাছের আড়ত। এটা হলো কি? পরিভাষা। আচ্ছা, নিচে এখন দেখো কিছু উৎসসহ পরিভাষিক শব্দের উল্লেখ করা হলো। অ্যাডভাইজার উপদেষ্টা, অ্যাফিডেভিট হলফনামা, এজেন্ট প্রতিনিধি, এজেন্ডা কৃত্যসূচি, এয়ার আকাশ, এয়ারপোর্ট বিমানবন্দর, অ্যালাউন্স ভাতা, অ্যানালাইসিস বিশ্লেষণ, বিতর্ক, ডিবেট কি? বিতর্ক, ডেমোক্রেসি গণতন্ত্র, ডিজাইন নকশা, ডেজিগনেশন পদমর্যাদা, ডিপ্লোম্যাট হলো কূটনীতি, ডাইরেক্টর হলো পরিচালক, ডোনার দাতা, আর ডুপ্লিকেট অনুলিপি। আচ্ছা, আমরা পরিভাষিক কিছু উৎস এবং পরিভাষিক শব্দ দেখে নিলাম। এখন আমরা যাব বাগধারাতে। লক্ষ্য করো, বাগধারাগুলো একদিনের সৃষ্টি, বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা ও জ্ঞান। বহু মানুষের বহু যুগের অভিজ্ঞতা ও জ্ঞান, তোমরা কিন্তু এটা লক্ষ্য করবা। এগুলো হলো এগুলোর মধ্যে সঞ্চিত আছে শব্দের অতি পরিচিত যে অর্থ, বাগধারার শব্দের অর্থ তা থেকে কি স্বতন্ত্র। শব্দের পরিচিত যে অর্থ এবং বাগধারা শব্দের অর্থ তা থেকে কি স্বতন্ত্র, অর্থাৎ ভিন্ন, আলাদা। অভিধানে বাগধারাগুলোকে পৃথকভাবে ভুক্তি দিয়ে এগুলোর অর্থ উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এগুলোকে পৃথকভাবে দেখানো হয়েছে। যেমন কাঁঠাল। কাঁঠাল বললে আমরা সবাই জানি তা এক ধরনের ফল, বাংলাদেশের জাতীয় ফল, আমরা সবাই চিনি। কিন্তু বাগধারায় যখন বলা হয় কাঁঠালের আমসত্ত্ব, লক্ষ্য করো, বাগধারায় যখন বলা হয় কাঁঠালের আমসত্ত্ব, তখন কাঁঠাল কিংবা আমসত্ত্বের অর্থ খুঁজতে গেলে কিন্তু একদম হতাশ হতে হবে, একদম হতাশ হতে হবে। কারণ কি? কারণ এই যে কাঁঠালের আমসত্ত্ব, এটা হলো অসম্ভব বস্তু, তাই না? এটার পুরো বাগধারাটি একটি শব্দ এবং বা এটা ভাষিক উপাদান। কাঁঠালের আমসত্ত্ব, এটা একটা পুরো বাগধারাটি একটি শব্দ বাকি একটি ভাষিক উপাদান, এবং এর অর্থ হলো স্বতন্ত্র, আলাদা, ভিন্ন। তা হলো কি? অসম্ভব বস্তু। ঠিক আছে, অনুরূপ আরও কিছু বাগধারা শোনো। হাড় জোড়ানো। হাড় জোড়ানো, হাড় জোড়ানো অর্থ কি? স্বস্তি লাভ করা। মাথা খাওয়া। মাথা খাওয়া মানে শপথ দেওয়া। মুখ করা। মুখ করা মানে গালি দেওয়া। 18 মাসে বছর।
18 মাসে বছর মানে দীর্ঘ শত্রুতা, ভুঁইফুর, ভুঁইফুর মানে কি নির্বোধ ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা বাগধারাগুলো দেখে নিলাম এবং কিছু বাগধারা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার পাশে থেকেছ, আমার এই ক্লাসটি উপভোগ করেছ, সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।